আমাদের আজকের এই গভীর ও বিশ্লেষণী আয়োজনে স্বাগত। আজ আমাদের সামনে থাকা সোর্স মেটেরিয়ালগুলোর দিকে তাকালে বেশ চমকপ্রদ একটা বিষয় চোখে পড়ে। আসলেই বেশ চমকপ্রদ। আমাদের হাতে আছে বেশ কয়েকটি শিক্ষাক্রম সংক্রান্ত রিসার্চ পেপার আর পেডাগজিক্যাল স্টাডি। আর এখানকার মূল ফোকাস হচ্ছে দ্য ফাউন্ডেশন অফ ইংলিশ গ্রামার ক্লাস 6 কারিকুলাম। রাইট। এখন প্রথম দেখায় আমাদের মনে হতে পারে যে ষষ্ঠ শ্রেণীর ব্যাকরণ নিয়ে এত বিশদ আলোচনার আসলে কি আছে। হ্যাঁ, অনেকেরই এটা মনে হতে পারে। কিন্তু এই সোর্সগুলো ঘাঁটতে গিয়ে দেখা যাচ্ছে ব্যাকরণকে এখানে নিছক কিছু নিরস নিয়মকানুন বা মুখস্থ বিদ্যার বিষয় হিসেবে উপস্থাপন করা হয়নি, বরং কারিকুলামটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যা মানুষের যোগাযোগের একেবারে মূল ভিত্তি বা বলতে পারেন বিল্ডিং ব্লকগুলোকে ডিকোড করে। একদম ঠিক। কারিকুলাম ডিজাইনের দৃষ্টিকোণ থেকে এই নির্দিষ্ট রূপরেখাটি আসলে একটা মাস্টার ক্লাস। ষষ্ঠ শ্রেণীর এই পাঠ্যক্রমের একেবারে প্রথম ধাপে, মানে বেসিক ফাউন্ডেশন হিসাবে প্রথম 2 মাসে পার্টস অফ স্পিচকে রাখা হয়েছে। আর শিক্ষাবিজ্ঞানের আলোকে এর পেছনে একটা সুনির্দিষ্ট মনস্তাত্ত্বিক কারণও রয়েছে। সে কারণটা আসলে কি? দেখুন, প্রাইমারি স্কুল পার হয়ে আসা একজন শিক্ষার্থী ঠিক এই বয়সেই সাধারণ এবং খণ্ডিত বাক্য গঠন থেকে বেরিয়ে একটু জটিল, পরিণত আর যৌক্তিক ভাষায় প্রবেশ করতে শুরু করে। আচ্ছা। ভাষার এই 8টি মূল উপাদান কেবল শব্দের শ্রেণীবিভাগ নয়, এরা মূলত ভাষার ফাংশনাল বা কার্যকারী একক। কারিকুলামটি বোঝাতে চায় যে একটি বাক্যের ভেতরে প্রতিটি শব্দের একটি সুনির্দিষ্ট দায়িত্ব আছে। তার মানে তারা শব্দের কাজটা বুঝতে শিখছে। ঠিক তাই। এই দায়িত্ব বা ভূমিকাগুলো একবার মস্তিষ্কে গেঁথে গেলে ভাষার গঠনগত কাঠামোর উপর আর কোনো জড়তা থাকে না, এবং পরবর্তী ধাপে সিনট্যাক্স বা জটিল বাক্যতত্ত্ব বোঝা অত্যন্ত সহজ হয়ে যায়। ঠিক আছে, চলুন বিষয়টি একটু ভেঙে দেখা যাক। আমাদের হাতে থাকা পাঠ্যক্রমের প্রথম যে কৌশলটি নজরে পড়ছে তা হল নাউন বা নামবাচক শব্দের উপস্থাপন। এখানে নাউনকে শুধু যে কোনো কিছুর নাম হিসাবে সংজ্ঞায়িত করা হয়নি, বরং শিক্ষার্থীদের চারপাশে থাকা বাস্তব জগতের সাথে এর একটা ম্যাপিং বা সংযোগ তৈরি করা হয়েছে। এটাই এখানকার সবচেয়ে সুন্দর দিক। সোর্সগুলো বলছে শিক্ষাক্রম এখানে শিক্ষার্থীদের ট্যাক্সোনমি বা শ্রেণীবিন্যাস করতে শেখাচ্ছে, যা তাদের মস্তিষ্কের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্লেষণী ক্ষমতা। আর এই শ্রেণীবিন্যাসের জায়গাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারিকুলাম অনুযায়ী নাউনের 3টি সুনির্দিষ্ট ভাগ, মানে কমন, প্রপার এবং কালেকটিভ, এগুলো শিক্ষার্থীদের কগনিটিভ ম্যাপিংয়ে সাহায্য করে। উদাহরণ হিসেবে যদি বলি, ধরা যাক, যখন চারপাশের অসংখ্য শহর বা সিটিকে একটি সাধারণ নাম বা কমন নাউন হিসেবে শেখানো হচ্ছে, তখন তারা একটি বৃহৎ ক্যাটাগরি বুঝতে পারছে। আবার যখন সেটিকে সুনির্দিষ্ট করে ঢাকা বা লন্ডন বলা হচ্ছে, তখন সেই প্রপার নাউনের মাধ্যমে তারা নির্দিষ্ট ডেটা পয়েন্ট বা স্পেসিফিক আইডেন্টিটিতে ফোকাস করতে শিখছে। আর কালেকটিভ নাউন? কালেকটিভ নাউনের বিষয়টা আরও গভীর। ক্রাউড বা টিমের মতো শব্দগুলো শেখানোর মাধ্যমে মূলত শিক্ষার্থীদের বোঝানো হচ্ছে কিভাবে অসংখ্য একক সত্তা মিলে একটা সামষ্টিক বা অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট তৈরি করে। তার মানে এটা কেবল ব্যাকরণ নয়? একদমই না। এটা চারপাশের জগৎকে উপলব্ধি করার একটা অত্যন্ত শক্তিশালী লজিক্যাল ফ্রেমওয়ার্ক। অসাধারণ। এই ফ্রেমওয়ার্কের ভেতরেই আবার আরেকটা চমৎকার বাঁক রয়েছে। সোর্সগুলোতে দেখা যাচ্ছে নাউনের পরপরই প্রোনাউনের ধারণাকে এমনভাবে নিয়ে আসা হয়েছে যেন এটি ভাষার একটা স্মার্ট সমাধান বা টুল। হ্যাঁ, বারবার একই নাউন ব্যবহার করলে তো একটা কগনিটিভ ফ্যাটিগ বা একঘেয়েমি তৈরি হয়। রাইট। আর প্রোনাউন কিভাবে সেটি দূর করে তা খুব সুন্দরভাবে কারিকুলামে তুলে ধরা হয়েছে। এই বিষয়টিকে সিনেমার স্টান ডাবল বা বদলি অভিনেতার উপমা দিয়ে খুব চমৎকারভাবে ব্যাখ্যা করা যায়। স্টান ডাবল উপমাটা দারুণ তো। হ্যাঁ, মানে সিনেমায় যেমন কোনো বিপজ্জনক বা পুনরাবৃত্তিমূলক দৃশ্যে মূল নায়কের জায়গায় একজন স্টান ডাবল এসে কাজটা নিখুঁতভাবে করে দিয়ে চলে যান, আর দর্শকে মনে হয় নায়কই কাজটা করছেন। ঠিক ভাষার ক্ষেত্রে প্রোনাউন ঠিক সেই স্টান্ট ডাবলের মতোই কাজ করে। রহিম বাজারে গেল, তারপর রহিমের ব্যাগ থেকে টাকা বের করল, এই ধরনের যান্ত্রিক কাঠামোর বদলে সে তার ব্যাগ থেকে টাকা বের করল বলাটা ভাষার ফ্লো বা সাবলীলতা বজায় রাখে। কারিকুলামটি মূলত শিক্ষার্থীদের এই ফ্লোয়ের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। এখানকার সবচেয়ে আকর্ষণীয় দিকটি হল
এই বদলি অভিনেতার ধারণাটি শিক্ষার্থীদের সাবটেক্সট বা অন্তর্নিহিত অর্থ বুঝতে সাহায্য করে। সেটা কিভাবে? যখন বাক্যে সে বা তার ব্যবহৃত হচ্ছে তখন পাঠক বা শ্রোতাকে আগের বাক্যের মূল নাউনটিকে মনে রাখতে হয়। এটা ওয়াকিং মেমোরির একটা চমৎকার অনুশীলন। তবে নাম আর তার বদলি উপাদানগুলো দিয়ে ভাষার কেবল একটা স্থির চিত্র বা স্ট্যাটিক দৃশ্য তৈরি হয়। হ্যাঁ, দৃশ্যটা স্থির থাকে। ঠিক। কারিকুলাম ডিজাইনাররা জানেন যে এরপর শিক্ষার্থীদের এই স্থির চিত্রে গতি বা ডাইনামিজম আনতে হবে। আর এখানেই বাক্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ অপারেটর হিসেবে ভার্বের প্রবেশ ঘটে। এই ডায়নামিজমের জায়গাটি আসলেই ভাবার মতো। বাক্যে যখন কোনো কাজ বা অ্যাকশন যোগ করা হয় তখন সেটি বাক্যের ইঞ্জিন হিসেবে কাজ করে। একদম। ইঞ্জিন ছাড়া যেমন গাড়ি চলতে পারে না, ভার্ব ছাড়াও কোনো বাক্য সামনে এগোতে পারে না। আমাদের সোর্সগুলো দেখাচ্ছে যে কারিকুলামে ভার্বকে দুটি সুনির্দিষ্ট ভাগে ভাগ করে শেখানোর ওপর জোর দেওয়া হয়েছে, মেইন ভার্ব এবং হেল্পিং ভার্ব। এই দুইয়ের সম্পর্ক বিশ্লেষণ করাটা যে কোনো ভাষার মেকানিজম বোঝার জন্য অপরিহার্য। রাইট। মেইন ভার্ব বা মূল কাজ মূলত সেই অ্যাকশনটিকে নির্দেশ করে যা বাক্যে ঘটছে, যেমন খাওয়া, ঘুমানো বা দৌড়ানো। কিন্তু শুধু কাজ থাকলেই তো হয় না, কাজের একটা সময়রেখা বা টাইমলাইন থাকে। হ্যাঁ, কখন কাজটা ঘটছে সেটা তো বুঝতে হবে। ঠিক তাই। আর এই টাইমলাইন নির্ধারণ করার কাজটাই করে হেল্পিং ভার্ব। শিক্ষাবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে দেখলে ষষ্ঠ শ্রেণীর একজন শিক্ষার্থীকে সময়ের বিমূর্ত ধারণা বা টেন্স সরাসরি মুখস্থ না করিয়ে হেল্পিং ভার্বের মাধ্যমে শেখানোটা অনেক বেশি কার্যকর। এই টাইমলাইন বা সময়রেখার ধারণাটি একটা টাইম মেশিনের মতো কাজ করে। যদি একটা সাধারণ কাজ প্লে বা খেলাকে উদাহরণ হিসেবে ধরা হয়, তবে এর সাথে যখন অ্যাম বা ইজ যুক্ত হয় তখন সেটি বর্তমানের একটা চলমান দৃশ্য তৈরি করে। কিন্তু ঠিক সেই জায়গাতেই যখন ওয়াজ বা ওয়্যার বসিয়ে দেওয়া হয়, মূল কাজ একই থাকা সত্ত্বেও পুরো দৃশ্যপটটি টাইম মেশিনে চড়ে অতীতে চলে যায়। জাদুকরী একটা ব্যাপার। একদম। শুধু একটা সাহায্যকারী শব্দ বদলে দিয়ে পুরো বাক্যের সময়কাল বা প্রেক্ষিত বদলে দেওয়ার এই কৌশলটি ভাষার অন্যতম জাদুকরী দিক। সময়রেখার এই নিয়ন্ত্রণের পর কারিকুলামটি দৃষ্টি নিবদ্ধ করেছে ভাষার গুণগত বর্ণনার দিকে। কোনো বস্তুর আকার, আয়তন, রূপ বা গুণাগুণ নির্দিষ্ট করার জন্য অ্যাডজেক্টিভের অবতারণা করা হয়েছে। রাইট। নাউন বা প্রোনাউনের এই বৈশিষ্ট্যগুলো তুলে ধরার মাধ্যমে অ্যাডজেক্টিভ মূলত ভাষার একজন ডেকোরেটর বা তথ্য সমৃদ্ধকারী হিসেবে কাজ করে। যেমন একটা বাড়ির উদাহরণ যদি দেই। হ্যাঁ, কোনো একটা বাড়ি শুধু একটা ইট পাথরের কাঠামো হতে পারে, কিন্তু সেটি কি প্রাচীন, বিশাল নাকি পরিত্যক্ত, এই অ্যাডজেক্টিভগুলো বাড়িটি সম্পর্কে মস্তিষ্কে একটি নিখুঁত 3D রেন্ডারিং বা পূর্ণাঙ্গ চিত্র তৈরি করে দেয়। এই ডেকোরেশন বা সাজসজ্জার ধারণাটি ভাষার ভিজুয়াল বা দৃশ্যগত দিকটিকে খুব শক্তিশালী করে এবং এখান থেকেই বিষয়টা আরও বেশি চমকপ্রদ হয়ে ওঠে যখন অ্যাডভার্ব চলে আসে। ঠিক তাই। যখন দৃশ্যপটে অ্যাডভার্বের আগমন ঘটে, সোর্সগুলোতে একটা বিষয় খুব স্পষ্টভাবে উঠে এসেছে যে এই পর্যায়ে এসে শিক্ষার্থীরা প্রায়শই অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের মধ্যে পার্থক্য করতে গিয়ে বিভ্রান্ত হয়। এটা খুব সাধারণ একটা সমস্যা। হ্যাঁ, আর কারিকুলামে এই বিভ্রান্তি দূর করার জন্য অত্যন্ত সুনির্দিষ্ট একটি প্যাডাগজিক্যাল কৌশল ব্যবহার করা হয়েছে। কৌশলটি হল মডিফিকেশন বা পরিবর্তনের স্তরটিকে পরিষ্কার করা। অ্যাডজেক্টিভ যেখানে কেবল বস্তুর বা ব্যক্তির গুণাগুণ বর্ণনা করে, অ্যাডভার্ব সেখানে সম্পূর্ণ ভিন্ন মাত্রায় কাজ করে। এটি একটি ভার্ব, একটি অ্যাডজেক্টিভ অথবা অন্য আরেকটি অ্যাডভার্বকে মডিফাই করে। অর্থাৎ কোনো কাজ কিভাবে হচ্ছে, ধীরে না দ্রুত, কখন হচ্ছে আজ না কাল, বা কোথায় হচ্ছে তা নির্দিষ্ট করে এই অ্যাডভার্ব। কারিকুলাম এখানে শিক্ষার্থীদের ডেটা গ্র্যানুলারিটি বা তথ্যের সূক্ষ্মতা বিশ্লেষণ করতে শেখাচ্ছে। তথ্যের এই সূক্ষ্মতা আসলেই চমৎকার। যদি কেউ শুধু বলে দৌড়াচ্ছে, তবে সেটি একটি সাধারণ তথ্য, কিন্তু যদি বলা হয় সে অত্যন্ত দ্রুত দৌড়াচ্ছে, হ্যাঁ, এখানে পার্থক্যটা খুব স্পষ্ট। রাইট। এখানে দ্রুত শব্দটি কাজের ধরন বলছে এবং অত্যন্ত শব্দটি সে ধরনটির তীব্রতা বা ইন্টেন্সিটি নির্ধারণ করে দিচ্ছে। এই যে একটি অ্যাডভার্ব আরেকটি অ্যাডভার্বকে মডিফাই করছে, এটি চিন্তার একটি বেশ জটিল স্তর, যা ষষ্ঠ শ্রেণীর মতো একটি পর্যায়ে অত্যন্ত সুনিপুণভাবে কারিকুলামে ঢুকে দেওয়া হয়েছে।
এর ফলে ভাষার সূক্ষ্মতর অভিব্যক্তিগুলো প্রকাশ করা সহজ হয়ে যায়। যদি আমরা বিষয়টিকে বৃহত্তর প্রেক্ষাপটে চিন্তা করি, তাহলে দেখা যাবে যে এতক্ষণ আমরা ভাষার যেসব উপাদান নিয়ে আলোচনা করলাম, নাম, তার বদলি, কাজ এবং তাদের গুণাগুণ, এগুলো সবই এক একটি স্বাধীন ব্লক, কিন্তু একটি সম্পূর্ণ অর্থবোধক এবং জটিল চিন্তার প্রতিফলন ঘটানোর জন্য এই ব্লকগুলোর মধ্যে একটি যৌক্তিক সম্পর্ক স্থাপন করা প্রয়োজন। ঠিক কারিকুলামের ঠিক এই পর্যায়ে এসে শেষ 3টি পার্টস অফ স্পিচকে সংযুক্ত করা হয়েছে: প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন। এই সংযোগকারী উপাদানগুলোর মধ্যে প্রিপোজিশনের ভূমিকাটি সবচেয়ে বেশি ভিজুয়াল বা দৃশ্যমান। সোর্স মেটেরিয়ালে প্রিপোজিশনকে স্থান এবং কালের সম্পর্ক নির্ধারক হিসেবে ব্যাখ্যা করা হয়েছে, যাকে খুব সহজেই বাক্যের জিপিএস হিসেবে চিন্তা করা যায়। জিপিএস, দারুণ একটা তুলনা। হ্যাঁ, জিপিএস যেমন ম্যাপের মধ্যে দুটি বিন্দুর সঠিক অবস্থান এবং দূরত্ব নির্দেশ করে, বাক্যে প্রিপোজিশন ঠিক একইভাবে বিভিন্ন শব্দের মধ্যে, বিশেষ করে নাউন বা প্রোনাউনের সাথে অন্যান্য উপাদানের স্পেশাল বা স্থানিক এবং টেম্পোরাল বা সময়গত সম্পর্ক তৈরি করে। জিপিএস-এর এই ধারণাটি অত্যন্ত যৌক্তিক। একটি বই এবং একটি টেবিল, এই দুটি নাউনের মধ্যে কোনো সম্পর্ক নেই যতক্ষণ না একটি প্রিপোজিশন এসে তাদের যুক্ত করছে। বইটি কি টেবিলের ওপরে, নিচে নাকি ভেতরে আছে সেটি নির্ধারণ করার মাধ্যমে প্রিপোজিশন একটি সুনির্দিষ্ট দৃশ্যপট তৈরি করে। স্পেশাল রিলেশনশিপ বা স্থানিক সম্পর্কের এই ধারণাটি মানুষের কগনিটিভ ডেভেলপমেন্টের জন্য অত্যন্ত জরুরি। একটি মাত্র ছোট শব্দ বদলে গেলে পুরো বাক্যের অর্থ বা গন্তব্য কিভাবে বদলে যায়, কারিকুলামে সেই বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে তুলে ধরা হয়েছে। এই স্থানিক সম্পর্কের পর আসে যৌক্তিক সম্পর্ক বা লজিক্যাল কানেকশনের ধাপ, যা কনজাংশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এটিকে ভাষার আঠা বা সুপারগ্লু হিসেবে দেখা যেতে পারে, আবার এটি একটি লজিক্যাল ব্রিজের মতোও কাজ করে। ঠিক, যখন ছোট ছোট এবং সরল বাক্যগুলোকে যুক্ত করে একটি বৃহত্তর ও জটিল ধারণা প্রকাশ করার প্রয়োজন হয়, তখন এই কনজাংশনগুলো অপরিহার্য হয়ে ওঠে। এই পর্যায়টি কারিকুলামের অন্যতম প্রধান একটি মাইলফলক, কারণ ষষ্ঠ শ্রেণীর আগে শিক্ষার্থীরা সাধারণত সিম্পল সেন্টেন্স বা সরল বাক্য ব্যবহার করতে অভ্যস্ত থাকে, কিন্তু যখন তাদের বলা হচ্ছে দুটি বিপরীত ধারণাকে বাট দিয়ে যুক্ত করতে অথবা কোনো কারণ বোঝাতে বিকজ ব্যবহার করতে, তখন মূলত তাদের ক্রিটিক্যাল থিঙ্কিং বা সমালোচনামূলক চিন্তার স্তরকে উন্নত করা হচ্ছে। একটা উদাহরণ দেওয়া যায়? হ্যাঁ, যেমন সে পড়াশোনা করেছে এবং সে ফেল করেছে। এই দুটি পরস্পর বিরোধী তথ্যকে যখন কিন্তু দিয়ে জোড়া লাগানো হয়, তখন এটি কেবল দুটি বাক্যের মিলন থাকে না, বরং এটি একটি কজ অ্যান্ড এফেক্ট বা কার্যকারণ সম্পর্কের জটিল চিন্তায় পরিণত হয়। এই জটিল চিন্তার পর ভাষার একেবারে বিশুদ্ধ এবং স্বতঃস্ফূর্ত একটি দিকের সাথে পরিচয় করানো হয়, আর তা হল ইন্টারজ্যাকশন। সোর্সগুলোতে দেখা যাচ্ছে ভাষার এই অংশটির কোনো কঠোর সিনট্যাকটিক বা ব্যাকরণগত নিয়ম নেই। না, কোনো নিয়ম নেই। এটি মূলত মানুষের আবেগ বা অনুভূতির একটা কাঁচা প্রকাশ। যখন কেউ হঠাৎ আনন্দে লাফিয়ে ওঠে বা ব্যথায় চিৎকার করে, তখন সেই অনুভূতিগুলোকে একটি নির্দিষ্ট শব্দে রূপ দেয় ইন্টারজ্যাকশন। ভাষার জগতে ইন্টারজ্যাকশনের অবস্থান বেশ ব্যতিক্রমী। এটি বাক্যের মূল কাঠামোর সাথে সরাসরি যুক্ত না হয়েও বাক্যের পুরো আবহ বা টোন পরিবর্তন করে দিতে পারে। রাইট। যেমন, হোয়াট আ বিউটিফুল পিকচার, এই বাক্যটি একটি সাধারণ প্রশংসা হতে পারে, কিন্তু এর আগে যখন একটি ওয়াও যুক্ত হয়, তখন সেটি বক্তার চরম বিস্ময় এবং আবেগটিকে কোনো লজিক্যাল ফিল্টার ছাড়াই সরাসরি শ্রোতার কাছে পৌঁছে দেয়। কারিকুলামে এই বিষয়টি রাখার মানে হল শিক্ষার্থীদের বোঝানো যে ভাষা কেবল তথ্যের আদান-প্রদান নয়, এটি মানুষের মানসিক অবস্থারও একটি বাহন। আজকের এই সোর্স ম্যাটেরিয়ালগুলোর গভীরে গিয়ে যে বিষয়টি সবচেয়ে বেশি পরিষ্কার হল, তা হল ষষ্ঠ শ্রেণীর এই কারিকুলামের পেডাগজিক্যাল গভীরতা। প্রথম 2 মাসের এই পাঠ্যক্রম কেবল কিছু শব্দের সংজ্ঞা মুখস্থ করানোর জন্য ডিজাইন করা হয়নি। একদমই না। বরং এটি হলো মানুষের যোগাযোগ প্রক্রিয়াকে ডিকনস্ট্রাক্ট বা ভেঙে দেখানোর একটি সুপরিকল্পিত উপায়। নাউন দিয়ে জগতের নামকরণের মাধ্যমে কগনিটিভ ম্যাপিং, প্রোনাউনের মাধ্যমে সাবলীলতা, ভার্বের ইঞ্জিন দিয়ে বাক্যে গতিসঞ্চার এবং হেল্পিং ভার্বের মাধ্যমে সময়কাল নিয়ন্ত্রণ, এই সবকিছুই আসলে শিক্ষার্থীদের উন্নত চিন্তার জন্য প্রস্তুত করার একটি ধাপ। একই সাথে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের মাধ্যমে
তথ্যের সূক্ষ্মতা বা ডেটা গ্র্যানুলারিটি নিশ্চিত করা এবং প্রিপোজিশন ও কনজাংশনের মাধ্যমে স্থানিক ও যৌক্তিক সম্পর্ক স্থাপন করার এই যে কাঠামো, এটি যে কোনো পেশাদার যোগাযোগের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক। যারা শুনছেন তাদের পেশাগত জীবনেও এটা কাজে লাগতে পারে। অবশ্যই। দৈনন্দিন জীবনে আমরা যখন কোনো ইমেল লিখি, কোনো প্রজেক্ট প্রপোজাল তৈরি করি বা কোনো প্রেজেন্টেশন দিই, তখন এই মৌলিক উপাদানগুলোর সঠিক প্রয়োগই নির্ধারণ করে দেয় বক্তব্য কতটা প্রভাব ফেলবে। কারিকুলামটি মূলত সেই শক্তিশালী যোগাযোগের ভিত্তিপ্রস্তর স্থাপন করে দিচ্ছে। এই কাঠামোগত স্বচ্ছতা যে কোনো জটিল বিষয়কে সহজভাবে উপস্থাপন করার ক্ষমতা তৈরি করে। ভাষার এই মৌলিক টুলগুলো কিভাবে কাজ করে তা জানা থাকলে যে কোনো পরিস্থিতিতে নিজের চিন্তাকে অত্যন্ত পরিষ্কার এবং নির্ভুলভাবে অন্যের কাছে পৌঁছে দেওয়া সম্ভব। সোর্স ম্যাটেরিয়াল থেকে প্রাপ্ত এই অন্তর্দৃষ্টিগুলো সত্যিই ভাষার প্রতি আমাদের দৃষ্টিভঙ্গিকে আরও পরিণত করে তোলে। আজকের এই বিশদ আলোচনার একেবারে শেষে সোর্স ম্যাটেরিয়ালের বাইরে গিয়ে একটি অত্যন্ত কৌতূহলোদ্দীপক বিষয় ভাবনার জন্য রেখে দেওয়া যেতে পারে। আমরা তো দেখলাম যে প্রতিটি শব্দের একটি নির্দিষ্ট কাজ বা পার্ট অফ স্পিচ রয়েছে, কিন্তু ভাষার একটি অদ্ভুত নমনীয়তা বা ফ্লেক্সিবিলিটি রয়েছে, যাকে ফাংশনাল শিফট বলা হয়। একটি শব্দ বাক্যে ঠিক কিভাবে বা কোন অবস্থানে ব্যবহৃত হচ্ছে তার উপর ভিত্তি করে কি শব্দটির ব্যাকরণগত পরিচয় সম্পূর্ণ বদলে যেতে পারে? এই ধারণাটি ভাষার প্রচলিত নিয়মকানুন নিয়ে আমাদের চিন্তার জায়গাটিতে একটা চমৎকার ধাক্কা দেয়। ঠিক এই জায়গাতেই ভাষার আসল ম্যাজিক লুকিয়ে আছে। একটি সাধারণ শব্দ হিসেবে ওয়াটারের কথা চিন্তা করা যাক। যখন বলা হচ্ছে দ্য ওয়াটার ইজ কোল্ড, তখন এই ওয়াটার শব্দটি একটি বস্তুর নাম বা নাউন হিসেবে কাজ করছে। রাইট। কিন্তু ঠিক এই শব্দটিকে যখন অন্য একটি বাক্যে ব্যবহার করা হয়, যেমন আই ওয়াটার দ্য প্লান্টস এভরি মর্নিং, তখন এই একই ওয়াটার কোনো বস্তুর নাম নয়, বরং একটি কাজ বা অ্যাকশন বোঝাতে ব্যবহৃত হচ্ছে। মানে এটি সম্পূর্ণভাবে একটি ভার্বে রূপান্তরিত হয়ে গেল। ঠিক তাই। শব্দ একই, বানান একই, কিন্তু সিনট্যাক্স বা বাক্যের কাঠামোতে তার অবস্থান বদলে যাওয়ার সাথে সাথে তার পুরো চরিত্র এবং দায়িত্ব বদলে গেল। এটি প্রমাণ করে যে ভাষা কোনো অপরিবর্তনীয় বা স্থির কোড নয়, এটি অত্যন্ত ডাইনামিক এবং চারিপাশের পরিবেশের সাথে প্রতিনিয়ত খাপ খাইয়ে নিতে সক্ষম। কি দারুণ একটা চিন্তার খোরাক! এর মানে হলো অভিধানের পাতায় একটি শব্দের যে পরিচয় দেওয়া থাকে, বাস্তব প্রয়োগের সময় বাক্য নামক বৃহত্তর মাঠে সেই শব্দটি কি ভূমিকা পালন করছে সেটিই তার আসল পরিচয় নির্ধারণ করে। একদম। শব্দগুলো যেন পরিবেশ বুঝে নিজেদের খোলস পাল্টে ফেলে। যারা ভাষার এই আচরণগুলো নিয়ে ভাবতে ভালোবাসেন তারা এমন আরও অনেক শব্দ খুঁজে বের করতে পারেন যেগুলো বাক্যের প্রয়োজনে নিজেদের রূপ ও চরিত্র পুরোপুরি বদলে ফেলে। হ্যাঁ, এটা একটা দারুণ এক্সারসাইজ হতে পারে। আমাদের আজকের এই গভীর বিশ্লেষণ এখানেই শেষ হচ্ছে। কারিকুলাম ডকুমেন্টস এবং পেডাগজিক্যাল গবেষণার এই আলোচনা থেকে এটা অন্তত পরিষ্কার যে ব্যাকরণ আসলে কোনো নিয়মের বেড়াজাল নয়, বরং এটি মানুষের চিন্তাকে সুসংগঠিত করার সবচেয়ে চমৎকার একটি বুদ্ধিবৃত্তিক হাতিয়ার। আগামীতে এমন আরও অনেক আকর্ষণীয় সোর্সের গভীরে প্রবেশ করার অপেক্ষায় রইলাম।